আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট লেভেলের 18 জুন সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো থেকে আমরা আজকে অ্যানালাইজ করব। যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, ৭৪তম সাংবিধানিক সংশোধনীর কোন অংশ পৌরসভার সাথে সম্পর্কিত? তাহলে আমাদের কোন অংশটি পৌরসভার সাথে সম্পর্কিত? 9A অংশ বা তফসিল 12 যেটা পৌরসভার সাথে সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, এই পৌরসভা সম্পর্কিত কিছু তথ্য রয়েছে। যেমন দেখো, ৭৪তম সাংবিধানিক সংশোধনী আইন 1992 পৌরসভা 1992 পৌরসভা সম্পর্কিত বিধানগুলির সাথে সম্পর্কিত। দ্বিতীয় কি বলেছে, ভারতের সংবিধানের নবম অংশ তফসিল 12 পৌরসভার সাথে সম্পর্কিত। ঠিক আছে, জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নগর এলাকার শাসন ব্যবস্থার ভারতের নগর স্থানীয় সরকার শব্দকে বোঝায়। নগর স্থানীয় সরকারের এখতিয়ার রাজ্য সরকারের কর্তৃক এই উদ্দেশ্যে চিহ্নিত একটি নগর এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। ৭৪তম সাংবিধানিক সংশোধনী আইন 1992 নগর স্থানীয় সরকার ব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেয়। আর ৭৪তম সাংবিধানিক সংশোধনী আইন 1992 18টি বিষয় রয়েছে। এই পৌরসভাগুলিকে সাংবিধানিক মর্যাদা দেয় এবং তাদের বিচার বিভাগ ও পর্যালোচনার আওতায় আনে। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে, নিচের কোনটির মাত্রা ml⁻³ 0? এটা হচ্ছে ঘনত্বের মাত্রা। ঘনত্ব সমান হচ্ছে আমরা কি ভর বাই আয়তন বা একক আয়তনের ভরকে বলা হয় কি আমাদের ঘনত্ব। ঠিক আছে, তাহলে আমাদের ভরের যদি একক দেখি, ভরের একক হচ্ছে গ্রাম। ঠিক আছে, গ্রাম, সিজিএস পদ্ধতি গ্রাম আর এসআই পদ্ধতি হচ্ছে কিলোগ্রাম, এবং আয়তনের একক হচ্ছে ঘনমিটার বা মিটার কিউব, আর সিজিএসে হচ্ছে ঘনসেমি বা সেমির কিউব। নেক্সট দেখো কি রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করে? প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করে কবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে জুন 2015 তারিখে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেন। এর লক্ষ্য 2015 থেকে 2022-এর মধ্যে সারা দেশে প্রায় 200 কোটি বাড়ি নির্মাণ করা। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, পরের প্রশ্ন রয়েছে যে যমুনার নিচের কোনটি উপনদী বা যমুনার উপনদীটির নাম কি, কোনটি বা উপনদী বা এরকম একটি প্রশ্ন পড়েছিল। তাহলে চম্বল নদী হচ্ছে যমুনার উপনদী। যমুনা নদীর গঙ্গার বৃহত্তম উপনদী। ঠিক আছে, যমুনা। আর যমুনা নদীর উৎপত্তি হচ্ছে যমুনোত্রী হিমবাহ থেকে। যমুনা থেকে আমরা দেখে নেব আরও কিছু তথ্য। যমুনার উপনদীগুলি দেখো এখানে দেওয়া রয়েছে, যমুনার উপনদীগুলি দেওয়া রয়েছে এখানে, যে হিন্ডন, টন, গিরি, ঋষিগঙ্গা, হনুমানগঙ্গা, শাসুর খাদেরি, চম্বল, বেহতা, কেন এবং সিন্ধু। ঠিক আছে, আর এই দেখো গঙ্গার উপনদীগুলি হচ্ছে গোমতী, ঘাগরা, গণ্ডকী, কোশি, যমুনা, সন, পুনপুন এবং দামোদর। এগুলো হচ্ছে গঙ্গার উপনদী। নেক্সট দেখো কি রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্য কার সাহায্যে মগধের নন্দবংশকে উৎখাত করেছিল? তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সাহায্যে, অর্থাৎ চাণক্য, ঠিক আছে, চাণক্যের সাহায্যে মগধের নন্দবংশের উৎখাত করেছিল, যাকে বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য নামেও পরিচিত। চাণক্য ছিলেন একজন বিজ্ঞ ব্রাহ্মণ এবং রাজনৈতিকবিদ, কৌশলবিদ, যিনি চন্দ্রগুপ্তের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন এবং সামরিক এবং প্রশাসনিক বিষয়ে তাকে নির্দেশনা দিয়েছিলেন। নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, ওইটারই চন্দ্রগুপ্ত মৌর্য বিষ্ণুগুপ্তের সাহায্যে মগধের নন্দবংশকে উৎখাত করে, যাকে চাণক্য বলা হয়। চাণক্য ছিলেন একজন জ্ঞানী বিদ্বান পণ্ডিত, যিনি মৌর্য সাম্রাজ্যের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ছিলেন এবং তার বিজয় এবং প্রশাসনিক নীতি তাকে সাহায্য করেছিল। এটা বিশ্বাস করা হয় যে চাণক্য বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র রচনা করেছিলেন, যা অর্থনীতি, রাজনীতি এবং শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা। আর কি রয়েছে, চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য শক্তিশালী নন্দবংশকে পরাজিত করে এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, যা প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্য হয়ে ওঠে।
নেক্সট পরের প্রশ্ন কী রয়েছিল দেখো, 2024 সালে ডগরির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার বা ডগরি ভাষার জন্য ডগরি ভাষার সাহিত্য একাডেমি পুরস্কার কাকে দেওয়া হয়? তাহলে 2024 সালে ডগরি ভাষার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার চমন অরোরাকে তার ইক হর অশ্বত্থামা বইয়ের জন্য দেওয়া হয়। তাহলে সঠিক উত্তর হবে কি চমন অরোরাকে। ঠিক আছে, তাহলে কিসের জন্য দেওয়া হয়? তার বইটির কী নাম? ইক হর অশ্বত্থামা বইয়ের জন্য দেওয়া হয়। এই পুরস্কারটি একটি খোদাই করা তামার ফলক এবং নগদ টাকার সম্বলিত একটি বাক্সে প্রদান করা হবে এবং 1,00,000 টাকা প্রদান করা হয় এবং অনুষ্ঠানটি কত হয়েছিল? নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল 8ই মার্চ 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। দেখো, খেলো ইন্ডিয়া ইউথ গেম বা খেলো ইন্ডিয়া যুব খেলা 2025 বা ইউথ গেম যেটাকে বলে খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025 সপ্তম সংস্করণ বিহারে অনুষ্ঠিত হয়েছিল। কত তারিখ থেকে কত তারিখে হয়েছিল? 4 মে থেকে 15 মে, যার মধ্যে পাটনা ছিল, রাজগীর ছিল, গয়া ছিল, ভাগলপুর ছিল এবং বেগুসরাই ছিল। এই ইভেন্টগুলি হয়েছিল, মানে এই জেলাগুলোতে এই ইভেন্টগুলি হয়েছিল। 5টি জেলায় পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর এবং বেগুসরাই এই 5টি জেলায় আয়োজন করেছিল। অন্যদিকে আমাদের 3টি প্রধান ইভেন্ট ছিল। সেই 3টি প্রধান ইভেন্ট কী? জিমন্যাস্টিক, শুটিং অ্যান্ড সাইক্লিং। এটি কিন্তু নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। 3টি প্রধান ইভেন্ট জিমন্যাস্টিক, শুটিং অ্যান্ড সাইক্লিং এই নয়াদিল্লিতে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো কী রয়েছে, ভারতীয় সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রিসভার মন্ত্রীরা শপথ গ্রহণ করেন কোন ব্যক্তির দ্বারা? তাহলে ভারতের সংবিধানের 75 অনুচ্ছেদ 1950 একজন মন্ত্রী পদে যোগদানের আগে রাষ্ট্রপতি তৃতীয় তফসিলিতে বর্ণিত ফর্ম অনুযায়ী তাকে পদ এবং গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। তাহলে কী হবে? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদকে বা কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রিসভার মন্ত্রীদের শপথ গ্রহণ করান। নেক্সট দেখো কী রয়েছে, বিচার বিভাগীয় পর্যালোচনা কোন সংবিধান থেকে ধার করা হয়েছে বা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? তাহলে সেটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। বিচার বিভাগীয় পর্যালোচনার বা জুডিশিয়াল রিভিউ যেটা বলি আমরা, সেটা বিচার বিভাগীয় পর্যালোচনাটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। দেখো, ব্রিটিশ সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে? সংসদীয় সরকার নেওয়া হয়েছে, আইনের সরকার নেওয়া হয়েছে, আইনের শাসন নেওয়া হয়েছে, আইন প্রণয়ন পদ্ধতি নেওয়া হয়েছে, একক নাগরিকত্ব খুব গুরুত্বপূর্ণ, মন্ত্রিসভার ব্যবস্থা বিশেষ অধিকারমূলক রিট, সংসদীয় সুযোগ সুবিধা এবং দ্বিকক্ষীয় ব্যবস্থা, এগুলা কিন্তু ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। মার্কিন সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে? দেখো, মৌলিক অধিকার, বিচার বিভাগীয় স্বাধীনতা, বিচার পর্যালোচনা, রাষ্ট্রপতির অভিশাসন, সুপ্রিম কোর্ট, উচ্চ আদালতের বিচারকদের অপসারণ এবং উপরাষ্ট্রপতির পদ, এগুলো কিন্তু নেওয়া হয়েছে। এবং আইরিশ সংবিধান থেকে কী কী নেওয়া আছে? আইরিশ সংবিধান থেকে যেটা গুরুত্বপূর্ণ, ডিপিএসসি অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি, রাজ্যসভার সদস্যের মনোনয়ন এবং রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি। কানাডিয়ান সংবিধান থেকে কে কী নেওয়া হয়েছে? একটি শক্তিশালী কেন্দ্র বিশিষ্ট ফেডারেশন, কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা ন্যস্ত করা, কেন্দ্র কর্তৃক রাজ্যপালের নিয়োগ এবং সুপ্রিম কোর্টের পরামর্শমূলক এখতিয়ার, এগুলো কিন্তু কানাডিয়ান সংবিধান থেকে বা কানাডার থেকে নেওয়া হয়েছে। 1741 সালে কোলাচেলের যুদ্ধে কে পরাজিত হয়? তাহলে দেখো, মার্থান্ডা ভার্মা ডাচদের বিরুদ্ধে কোলাচেলের যুদ্ধে জয়লাভ করেন। 1941 সালে কোলাচেলের যুদ্ধে রাজা মার্থান্ড বর্মার নেতৃত্বে ত্রিবাঙ্কুর সেনাবাহিনী ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পরাজিত করে। তাহলে কে পরাজিত হয়? তাহলে সঠিক উত্তর হবে এখানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেক্সট দেখো কী রয়েছে, কোন পাহাড় মেঘালয়ের মালভূমি নয়? অপশানগুলো আমি নিয়ে এসেছি, যদি তোমাদের এই অপশানগুলো ছিল তাহলে তোমরা কমেন্ট করতে পারো। নীলগিরি, জয়ন্তিয়া, খাসি এবং গারো, এগুলোর মধ্যে বলছে কোনটি বা কোনটি অংশ নয়, সেটা হবে কিন্তু দেখো গারো, খাসি, জয়ন্তিয়া মেঘালয়ের অংশ বটে, তাহলে নীলগিরি কিন্তু হবে না। কিন্তু তোমাদের অপশানে যেটা ছিল সেটা দেখে নেবে। মেঘালয় মালভূমিতে একটা হচ্ছে ভারতীয় উপদ্বীপীয় মালভূমির একটি সম্প্রসারিত অংশ। ধানসিরি নদীর পূর্ব এবং সিঙ্গিমারি নদীর পশ্চিমে অবস্থিত, প্রায় 400 কিলোমিটার দীর্ঘ, 40 কিলোমিটার প্রস্থ এবং যার আয়তন 35,291 বর্গ কিলোমিটার। দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ু থেকে এই অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়। আর মেঘালয়ের যে প্রধান পাহাড়িগুলো হচ্ছে সেগুলো হচ্ছে গারো পাহাড়, গারো উপজাতি এখানে বসবাস করে, নোকরেক সিংহ, তোরা সিংহ, নাপাক সিংহ,
বলপাক্রম সিংহ এই সিংহগুলির প্রধান সিংহ। খাসি পাহাড়ের মধ্যে কী কী রয়েছে দেখো, খাসি পাহাড় এগুলো হচ্ছে মেঘালয়ের শিলং মালভূমিতে অবস্থিত। খাসি পাহাড়গুলো এগুলি মেঘালয়ের শিলং মালভূমিতে অবস্থিত। পূর্বাঞ্চল এবং পাটকাই শৃঙ্গগুলি হলো এখানে প্রধান শৃঙ্গ। আর জয়ন্তী পাহাড়ের মধ্যে কী রয়েছে, জয়ন্তী পাহাড়ের মধ্যে জাউমাতোয়া, পোনার, ভোই এবং বিয়েটস উপজাতিরা কিন্তু এখানে বসবাস করে। ঠিক আছে, নেক্সট দেখো পরে কি রয়েছে, পরে রয়েছে নীতিপাস। নীতিপাস কোন দেশের মধ্যে একটি প্রাচীন বাণিজ্য পথ? নীতিপাস হচ্ছে ভারত এবং তিব্বত, এই তিব্বতের মধ্যে সংযোগকারী একটি প্রাচীন বাণিজ্য পথ। বিশেষ করে ভারতের উত্তরাখণ্ডকে দক্ষিণ তিব্বতের সঙ্গে যুক্ত করা হয়েছিল এবং এই গিরিপথ ভারত চীন সীমান্তে অবস্থিত। এই গিরিপথটি ভারত চীন সীমান্তে অবস্থিত। মৌর্য আমলে কোন ধাতব মুদ্রার সবচেয়ে বেশি ছিল বা বেশি প্রচলন ছিল? সেটা হচ্ছে রূপা এবং তামার ছাপযুক্ত মুদ্রা। এবং তার কয়েনের নাম আছে মেড বাই, যেটা সিলভার কয়েনকে বলা হয় কারসাপানা, কপার কয়েনটাকে বলা হয় মাসাকা এবং গোল্ড কয়েনকে বলা হয় নিস্ক। NAFED এর নতুন MD অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হলেন? তাহলে NAFED অর্থাৎ এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া। এর MD হিসেবে নিযুক্ত হয়েছেন দীপক আগরওয়াল। তিনি MD হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের 2000 ব্যাচের IAS অফিসার ছিলেন। মন্ত্রিসভার নিয়োগ কমিটি এই নিয়োগ দিয়েছে এবং তিনি 5 বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করতে পারবেন। নেক্সট দেখো কী রয়েছে, 2025 সালে এপ্রিল মাসে কৃষি গবেষণা এবং শিক্ষা বিভাগের নতুন সচিব এবং ভারতীয় কৃষি গবেষণা পরিষদের মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নিযুক্ত করা হয়েছে ডক্টর মাঙ্গিলাল জাট। ঠিক আছে, মাঙ্গিলাল জাটকে নিযুক্ত করা হয়েছে। কোন যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ আধিপত্যের প্রতি ফরাসি চ্যালেঞ্জের অবসান ঘটে? তাহলে 1960 খ্রিস্টাব্দে ওয়ানডি ওয়াসের যুদ্ধ, এটা তাহলে সঠিক উত্তর হবে ওয়ানডি ওয়াসের যুদ্ধের মাধ্যমে ভারতে ব্রিটিশ আধিপত্যের প্রতি ফরাসি চ্যালেঞ্জের অবসান ঘটায়। তৃতীয় কর্ণাটকের যুদ্ধের অংশ হিসাবে এই যুদ্ধে স্যার আইরকটের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী কাউন্ট ডি লেলির নেতৃত্বে ফরাসিদের চূড়ান্তভাবে পরাজিত করে। ওয়ানডি ওয়াসের বিজয় ভারতে ফরাসি শক্তিকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেয় এবং এই অঞ্চলে ব্রিটিশ আধিপত্য সুদৃঢ় করে। দেখো 1760 খ্রিস্টাব্দে ওয়ানডি ওয়ারের যুদ্ধ হয়েছিল ভারতে ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে। ওয়ানডি ওয়াসের যুদ্ধ ছিল ফরাসি এবং ব্রিটিশ উপনিবেশ সাম্রাজ্যের মধ্যে সংগঠিত তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। ব্রিটিশ সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন স্যার আইরকুট এবং ফরাসি সেনাবাহিনীর নেত্রী ছিলেন কমটে ডি লেলি। 1763 সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়ে বা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই যুদ্ধটি শেষ হয়। এটি নিজেই বিশ্বব্যাপী 7 বছর যুদ্ধের একটি অংশ ছিল। ঠিক আছে, 7 বছর যুদ্ধের। ওমর আবদুল্লাহ, এই প্রশ্নটিও কিন্তু আমাদের আগে রিপিট হয়েছে। ওমর আবদুল্লাহ সম্প্রতি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন। তিনি কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? তিনি রাজনৈতিক দলের সদস্য ছিলেন JKNC অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সদস্য ছিলেন। মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম কবে চালু হয়? মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম চালু হয় 25শে সেপ্টেম্বর 2014 তারিখে এই মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম চালু হয়। এর উদ্দেশ্য ছিল বিনিয়োগ সহজতর করা, উদ্ভাবনকে উৎসাহিত করা, সেরা মানের উৎপাদন পরিকাঠামো তৈরি করা, ব্যবসা সহজ করা, দক্ষতা উন্নয়নের বৃদ্ধি এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল। তো এই ছিল আমাদের সেকেন্ড শিফটের প্রশ্ন। ঠিক আছে, থ্যাংক ইউ। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।